আসসালামু আলাইকুম। মানবজমিন নিউজ রুম থেকে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি বেনজির আহমেদ শিরোনাম থেকে সরছেনই না। মানবজমিনে আজও একটি শিরোনাম হয়েছে, স্পেনের সেকেন্ড হোম, তুরস্কে নাগরিকত্ব। আসলে এখন মানুষের মধ্যে কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বেনজির আহমেদ দেশ ত্যাগ করলেন কিভাবে, তিনি এখন কোথায় আছেন, বা দুদকের ডাকে তিনি সাড়া দেবেন কিনা। সুপ্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। আপনি যেটা বলেছেন যে বেনজির আহমেদকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন, এটা আসলে প্রথম প্রশ্ন, যেটা তিনি আসলে কিভাবে দেশ ত্যাগ করলেন। এই প্রশ্নের একটা মজার উত্তর দিয়েছেন সাহিত্যিক মইনুল হাসান সাবের। তিনি যেটা লিখেছেন যে এটা সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়া, তিনি দেশ ত্যাগ করেছেন, এয়ারপোর্টে গেছেন, বিমানে উঠেছেন, এরপর চলে গেছেন। এটা তো এক ধরনের মজার উত্তর। সিরিয়াস যেটা কথা, এটা প্রথম আলোতে আমাদের সাবেক সহকর্মী রাজীব আহমেদের একটা লেখা পড়ছিলাম, যে এই যে প্রবল প্রতাপশালীরা, এরা কিভাবে দুদকের চোখ এড়িয়ে বারবার দেশ ত্যাগ করে। শেখ আব্দুল হাই বাচ্চুর কথা এসেছে, পিকে হালদারের কথা এসেছে, এবং এখন বেনজির আহমেদের কথা এসেছে। তবে বেনজির সাহেবের ব্যাপারে একটা কথা বলে রাখা দরকার, যে তার দেশ ত্যাগে আসলে কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না। তাহলে দুর্নীতি দমন কমিশন ওই ব্যাপারে দেরি করেছে কিনা সেটা প্রশ্ন থেকে যাবে। মাননীয় একজন মন্ত্রীও বলেছেন যে বেনজির সাহেবের দেশ ত্যাগের ব্যাপারে কোনো রকম নিষেধাজ্ঞা ছিল না। এখন তিনি আসলে কোথায় গেছেন সেটা একটা প্রশ্ন, যেটা অনেকটা নিশ্চিত হওয়া যায় যে 4 তারিখ, মে মাসের 4 তারিখে তিনি সিঙ্গাপুর যান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং সিঙ্গাপুরে বাংলাদেশের একজন ধনাঢ্য ব্যক্তির আতিথেয়তা নেন এমন একটা আলোচনাও আমরা শুনছি। সিঙ্গাপুরের পরে তিনি আসলে কোথায় গেছেন সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা নানা সূত্রে এটা জানার চেষ্টা করেছি, এখন তিনি সিঙ্গাপুর আছেন নাকি অন্য কোথাও গেছেন। যেটা শোনা যায়, একটা কেউ দুবাই বলতেছেন, কেউ বলছেন তুরস্ক, কেউ আবার মালয়েশিয়ার কথা বলছেন। কিন্তু যেটা নিশ্চিত যে বেনজির আহমেদ বাংলাদেশে নাই, তিনি এরই মধ্যে দেশ ত্যাগ করেছেন। এবং কিভাবে দেশ ত্যাগ করেছেন সেটা নিয়ে আসলে প্রশ্ন, যেটা নিশ্চিত করেই বলা যায় যে প্রভাবশালী কারো সমর্থন না থাকলে এভাবে দেশ ত্যাগ করতে পারার কথা নয়। এটা গেল একটা দিক। আরেকটা যেটা বিলিয়ন ডলারের প্রশ্ন, যে বেনজির সাহেব ফিরবেন কিনা দেশে। কারণ 6 তারিখ দুদকে তার হাজির হওয়ার কথা, এবং 9 তারিখ তার পরিবারের সদস্যদেরও হাজির হওয়ার কথা দুদকে। কিন্তু ঘটনা প্রবাহে যেটা বোঝা যায়, তার আসলে দেশে ফেরার সম্ভাবনা খুবই কম। এবং তার যে সংশ্লিষ্ট আইনজীবীদের সূত্র আমি যেটা বুঝতে পেরেছি, যে আইনজীবীদের সঙ্গেও তিনি সেভাবে এখন আর যোগাযোগ রাখছেন না। এক্ষেত্রে যেটা বোঝা যায় যে খুব বড় কোনো চমক না হলে আমরা 6 তারিখে দুর্নীতি দমন কমিশনে তাকে দেখছি না। এখন সেটা হয়তো তিনি সময় প্রার্থনা করতে পারেন দুদকের কাছে, কি আইনি প্রক্রিয়ায় তিনি বিষয়টা এগোন, সেটা দেখার জন্য আমাদের আর 2-3 দিন অপেক্ষা করতে হবে হয়তো। আচ্ছা, দেশের বিভিন্ন স্থান থেকে তার নামে সম্পদের তালিকা প্রকাশ হচ্ছে। একটা মানুষের কত সম্পদ লাগে? এটা আসলে একটা বড় প্রশ্ন, যে মানুষের আসলে লোভ বা মানুষের যে নেশা, এটা এক এক ধরনের, এক এক লোকের এক এক নেশা থাকে। এখন যেটা দেখা যাচ্ছে যে ওনার হয়তো একটা জমি কেনার নেশাও ছিল, যদিও তিনি সেক্ষেত্রে কৌশলের আশ্রয় নিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে তার স্ত্রীকে জমিটা দিয়েছেন, স্ত্রীর নামে কিনেছেন। বা আরেকটা, ওই যে ওনার যে গুলশানের যে ফ্ল্যাট, এটা আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি যে বাসাটা থাকি এটার প্রায় 9-10 গুণ বড় ওই বাসাটা, এবং এটার আসলে 9000-এর উপরে স্কোয়ার ফিটের উপরে এটার আয়তন। তো এক রুম থেকে আরেক রুমে তো আসলে কাউকে ডাকতেও নানা রকম প্রযুক্তির আশ্রয় নিতে হতো। তো আসলে এটা খুবই ব্যাখ্যা করা কঠিন, যে এত জমি মানুষের লাগবে কেন, এবং আইন তাকে অনুমোদন করে কিনা এত জমি কেনার। আমরা দেখছি টুঙ্গিপাড়া থেকে শুরু করে সেন্ট মার্টিন, গাজীপুর, নানা জায়গায় তিনি জমি কিনেছেন। এখন এসব জমি কিভাবে কিনেছেন সেটাও কিন্তু একটা প্রশ্ন, যে এগুলি যেটা প্রশ্ন উঠছে, যে অনেক ক্ষেত্রে দেখা গেলো জোর করে জমিটা নেওয়া হয়েছে। আরও কিছু পুলিশ কর্মকর্তার নামও আসছে যাদেরকে দিয়ে তিনি জমিটা কিনিয়েছেন। আমি একটা সংশ্লিষ্ট সূত্রে যেটা জানতে পারছিলাম, যে ওই যে বেনজির সাহেবের যে বিলাসবহুল বাড়ির কথা বলছিলাম, যে সেখানে বসে বসে তিনি তার 2টো আত্মজীবনী লিখছিলেন, একটা বাংলা, একটা ইংরেজিতে। তো বাংলাদেশের মানুষের আসলে এটা একটা দুর্বলতা, আমাদের যারা বড় বড় পদে থাকেন বা বড় বড় মানুষ, তারা আসলে লেখালেখির অভ্যাসটা কম বা বই পড়ার অভ্যাস কম। তো সেক্ষেত্রে বেনজির আহমেদ একটা আত্মজীবনী লিখছেন, সেটা আসলে একটা সুখবরই ছিল। কারণ তার যে ঘটনাবহুল জীবন পুলিশে এবং নানা ক্ষেত্রে। এখন যেটা আমার একটা কিউরিসিটি, যে এই যে তার যে বিপুল সম্পদ, বিশেষ করে জমি, এই ব্যাপারে তিনি আত্মজীবনীতে কি লেখেন। এরপর আরেকটা যেটা, ঢাকার যে বিনোদন জগৎ, এর সঙ্গে তার একটা সংশ্লিষ্টতার গুঞ্জন ছিল। বিশেষ করে ঢাকার অন্তত 2 জন নায়িকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা রকম গুজব। এসব ব্যাপারেও কি তার আত্মজীবনীতে জবাব থাকবে কিনা, এগুলি আসলে এখন একটা বড় কৌতূহল আর কি মানুষের। তো বেনজির সাহেবের
যে আত্মজীবনী, এটা আমার ধারণা এখন তো শেষ পর্যন্ত তিনি প্রকাশ করেন কিনা বা কতদিনের মধ্যে প্রকাশ হয় সেটা একটা প্রশ্ন, কিন্তু আমি মনে করি যে এটা একটা খুবই মানে কৌতূহল উদ্দীপক একটা বই হবে। মানুষের অনেক প্রশ্নের জবাব হয়তো মানুষ জানতে চাইবেন যে একজন রাজস্বিক পুলিশ কর্মকর্তা কিভাবে এত সম্পদের মালিক হলেন এবং তার যে জীবন, এটার একটা জবাব হয়তো বেনজির সাহেবের সে বইতে থাকবে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আইনের লম্বা হাত বেনজির সাহেবকে হয়তো ওইভাবে টাচ করতে পারছেন না, কারণ তিনি এরই মধ্যে দেশ ত্যাগ করেছেন। আবার আরেকটা দিকও আপনারা খেয়াল করতে পারেন যে বেনজির সাহেব হয়তো কোনোদিন কল্পনাও করেননি যে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কোনো পরিবর্তন হবে না, অথচ এই দিনটা তাকে দেখতে হবে। মানুষের জীবন আসলে খুবই বিচিত্র, এটা কখন উত্থান পতন কার কি হয় এটা আসলে বলা খুব কঠিন। মানবজমিন নিউজ রুম থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন।